তো ফাইনালি রয়্যাল রাম্বল 2025 কমপ্লিট হয়ে গেছে। আর আজকের যা রয়্যাল রাম্বল দেখলাম ভাই, আমার তো পুরো মাথা ঘুরে গেছে। মানে ব্যাটিং ওয়ার্স, প্রেডিকশন সব কিছু একেবারে ফেল। সব কিছু এদিক থেকে ওদিক ওলট পালট হয়ে গেছে বলতে পারো। একেবারে ডাব্লিউডাব্লিউর ইতিহাসে এই রয়্যাল রাম্বলটা একেবারে স্মরণীয় হয়ে থাকবে, কারণ এখানে আমরা একটা অনেক বড় সারপ্রাইজ দেখতে পেয়েছি, যেটা আমরা কেউই বলতে গেলে 90% কি এখানে তো আমরা 100% লোকই আশা করিনি। আর এত বছরের রয়্যাল রাম্বলের ক্ষেত্রে আমি প্রথমবার এরকম ব্যাটিং ওয়ার্সের ব্যান্ড বাজতে দেখলাম। আর আজকের আমি তো বিশ্বাসই হচ্ছিল না যে এটা আমি কি দেখলাম। তো আজকে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথমে আমরা ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ দেখতে পাই। এখানে ম্যাচের শুরু হয় ইয়ো স্কাইকে দিয়ে। ইয়ো স্কাই এখানে 1 নম্বরে এন্ট্রি নেয়। তারপরে আমরা 2 নম্বরে লিভ মর্গানকে দেখতে পেয়ে যাই। এখানে একটা জিনিস ভালো যে এবারে আমরা স্কোর বোর্ড দেখতে পেয়েছি রয়্যাল রাম্বল। এখানে নিচেতে একটা স্কোর বোর্ড দিয়ে দেওয়া হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে কত নম্বর এন্ট্রি হবে, আপাতত কতজন অ্যাক্টিভ রয়েছে রিংয়ের মধ্যে, কতজন এলিমিনেট হয়ে গেছে। তো এটা একটা খুবই ভালো জিনিস। এখানে আমরা লিভ মর্গান আর ইয়ো স্কাইকে দিয়ে শুরুতে দেখতে পাই। আর রয়্যাল রাম্বল ম্যাচ ব্যাখ্যা করা তো খুবই মুশকিল। তোমরা যারা এটা হাইলাইট দেখবে বা তোমরা যারা লাইভ দেখেছো তারা এটার আসল মজা বুঝতে পারবে। তবে আমি মেন জিনিসগুলো নিয়ে কথা বলবো। এখানে আমরা একে একে অনেক সুপারস্টার, ছোটোখাটো সুপারস্টারের এন্ট্রি আমরা দেখতে পাই। এখানে চেলসি গ্রিন মাঝে মাঝে আমাদের এন্টারটেনও করছিল বেশ ভালো। আমরা এনএক্সটি থেকে রক সিং, তারপরে বিয়াঙ্কা ব্লেয়ার, জেড কার্গিল, এছাড়া বেলিকেও এন্ট্রি দিতে দেখতে পাই। আর এই ম্যাচের প্রথম এলিমিনেশনটা করে চেলসি গ্রিন। চেলসি গ্রিন প্রথমে তো বিফ্যাপকে এলিমিনেট করে। তারপর এখানে আমরা দেখতে পাই যে এখানে ল্যাস লেজেন্ড, যে খুবই স্ট্রং একজন সুপারস্টার এনএক্সটির, তাকে এখানে চেলসি গ্রিন এলিমিনেট করে দেয়। কিন্তু পাইপার নেবেন আসার পর চেলসি গ্রিন নিজে থেকে এলিমিনেট হয়ে যায়। কি হয় যে এখানে নিয়মির সাথে চেলসি গ্রিনের ফাইট হচ্ছিল রিং সাইডে, মানে রিং সাইডে না, রিংয়ের রোপে। আর সেখানে কী হয় যে পাইপার নেবেন নিয়মিকে মারতে যায়, কিন্তু নিয়মি সরে যায়, সেটা গিয়ে লাগে চেলসি গ্রিনের। তো চেলসি গ্রিনের পার্টনারই এখানে চেলসি গ্রিনকে এলিমিনেট করে দিয়েছে। তারপর চেলসি গ্রিনের রিয়াকশান তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। এছাড়া আমরা 18 নম্বরে অনেক দিন পর ন্যাটালিয়াকে দেখতে পেলাম। ন্যাটালিয়া অনেক দিন ধরে টিভি থেকে অফ যাচ্ছিল, এখন আমরা ফাইনালি বলতে পারো এক প্রকার তার রিটার্নই দেখতে পেলাম। আর এখনো পর্যন্ত যত কটা রয়্যাল রাম্বল হয়েছে আমরা প্রত্যেকটাতেই তার অ্যাপিয়ারেন্স দেখতে পেয়েছি। এরপর আমরা 19 নম্বরে জর্ডান গ্রেসকে দেখতে পাই। জর্ডান গ্রেসের ডাব্লিউডাব্লিউর কন্ট্রাক্ট সাইন করার পর এটা তার প্রথম ডাব্লিউডাব্লিউর ম্যাচ। আর এরপর 21 নম্বরে ফাইনাল আমরা অ্যালেক্সা ব্লিসের রিটার্ন দেখতে পাই। এখানে অ্যালেক্সা ব্লিস সেই ভুতুড়ে ক্যারেক্টার নিয়ে রিটার্ন করেছে, তাকে আমরা গডেস ক্যারেক্টারে দেখতে পাইনি। যার মানে হলো যে অ্যালেক্সা ব্লিসের ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্রাক্ট ফাইনালি সাইন হয়ে গেছে। একটা ঝামেলা তৈরি হয়েছিল, একটা সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু সেই সমস্যাটা মিটে গেছে। আর ফাইনালি 2 পার্টির মধ্যে ডিল সাইন হয়ে গেছে। আর তারপর আমরা 24 নম্বরে স্টেফনি ওয়াকারকেও দেখতে পেলাম। তারপর 25 নম্বরে একটা সারপ্রাইজ ছিল, সেটা হচ্ছে ট্রিস স্ট্র্যাটাসের একটা সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাই। এখানে হল অফ ফেমার লেজেন্ডের রিটার্ন হয়েছে, আর এটা সম্ভবত ওয়ান টাইম অ্যাপিয়ারেন্সই ছিল। কিন্তু এবার একটা খারাপ জিনিস দেখতে পেলাম যে অ্যালেক্সা ব্লিসের 21 নম্বরে রিটার্ন তো হলো, কিন্তু তার বুকিংটা কিন্তু খুবই খারাপ করেছে ডাব্লিউডাব্লিউ। এখানে অ্যালেক্সা ব্লিসের রিটার্ন হলো 21 নম্বরে, কিন্তু আমরা দেখতে পেলাম যে এখনও 4 জন এন্ট্রি নেওয়া বাকি রয়েছে। মানে বলতে পারো যে 27, 28, 29 আর 30 জনের এন্ট্রি নেওয়া বাকি রয়েছে। আর তার মধ্যেই অ্যালেক্সা ব্লিসকে এখান থেকে এলিমিনেট করে দেওয়া হলো। তো বুকিংটা তো খুবই খারাপ হয়েছে। মানে 30 জন এন্ট্রি নিল না, তার আগেই অ্যালেক্সা ব্লিসকে এখান থেকে এলিমিনেট করে দেওয়া হলো। লিভ মর্গান তাকে এলিমিনেট করেছে। তো আমি তো ভেবেছিলাম যে অ্যালেক্সা ব্লিস রিটার্ন করেছে অনেকদিন পর, তাকে তো শেষ পর্যন্ত রাখবে। তো এইটা একটু আজব লাগলো আর একটু খারাপও লাগলো। আর এরপর আমরা শার্লেট ফ্লেয়ারের রিটার্ন দেখতে পাই 27 নম্বরে। কিন্তু শার্লেট ফ্লেয়ারকে অনেকদিন পর দেখে অনেক চেঞ্জেস দেখতে পাচ্ছি। আর শরীর তো পুরো কঙ্কালের মতো হয়ে গেছে, কিন্তু শার্লেট ফ্লেয়ারের মুখটা পর্যন্ত এখন আর চেনা যাচ্ছে না। আর এই শার্লেট প্লেয়ারকে আমরা সত্যিই চিনি না। শার্লেট প্লেয়ারকে দেখে মনে হচ্ছে যেন শার্লেট প্লেয়ারের বয়স অনেক বেশি হয়ে গেছে, আর এমনকি তাকে ট্রিস স্ট্র্যাটাসের থেকেও বেশি বয়স্ক লাগছে। তো এইটা একটু খুবই আজব লাগছে। মানে শার্লেট প্লেয়ার আগে কী ছিল আর এখন কী হয়েছে। আর এমন তো দেখে মনে হচ্ছে যে শার্লেট প্লেয়ারের নি এখনও ইনজয়ার্ড রয়েছে, সে পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার আদৌ হয়েছে কিনা বলা মুশকিল। কারণ দেখলাম যে খুব ভালো করে নোটিস করলে তোমরাও বুঝতে পারবে যে শার্লেট প্লেয়ার কিন্তু এখন একটু পা টেনে হাঁটছে, আর তার পায়ে একটা ব্যান্ডও পরানো দেখলাম। আর রেসলিং কিন্তু আগের মতো আর করতে পারছে না, রেসলিং করতে একটু প্রবলেম হচ্ছে। তো এটা শুধুমাত্র আমাদের মনের ভুল নাকি শার্লেটের সত্যি কোনো প্রবলেম আছে সেটা তো বোঝা যাচ্ছে না। হয়তো আর কিছুদিন রেসলিং দেখলে আমরা হয়তো বুঝতে পারবো। তবে শার্লেট প্লেয়ারের এখন আকাশ পাতাল তফাৎ। আগে শার্লেট প্লেয়ার কিন্তু এখন আর নেই, আর তার চেহারা খুবই খারাপ হয়ে গেছে বলতে পারো। তোমরা সেটা নিজেরাই দেখতে পাচ্ছ এখানে। আর এরপর আমরা 28 নম্বরে গিউলিয়াকে দেখতে পাই, এনএক্সটি উমেন্স চ্যাম্পিয়ন। আর তারপর 29 নম্বরে আছে নায়া জ্যাক্স। নায়া জ্যাক্স এখানে আসতেই জেলিনা ভেগাকে তো বাইরে থেকে রিং থেকে এলিমিনেট করে দেয়। তারপর ভেতরে ঢোকার পর সে ট্রিস স্ট্র্যাটাসকেও এলিমিনেট করে দেয় ক্যান্ডিস লারের সাহায্য নিয়ে। আর এরপর আছে নাম্বার 30 একটা বড় সারপ্রাইজ, সেটা হচ্ছে যে নিকি বেলার রিটার্ন হয়েছে। নিকি বেলা রিটার্ন করতে পারে এটা তো নিউজ পেয়ে গেছিলাম, আর তোমাদেরকে আমি জানিয়েও দিয়েছিলাম। তো নিকি বেলার ফাইনালি
30 নম্বরে রিটার্ন হয়। আর নিকি বেলা আসার পর নিকি বেলা রিংয়ের মধ্যে সবাইকে একত্রিত করে আর নায়া জ্যাক্সের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু নায়া জ্যাক্স সবাইকেই একাই সামলে দেয়। আর আজকে তো নায়া জ্যাক্স কামাল করে দেয়, এখানে নায়া জ্যাক্স একাই এক গাদা ফিমেল রেসলারকে এলিমিনেট করে দেয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে সিচুয়েশন কি হয়েছে। এখানে স্টেফনি বেকার, রাকেল রড্রিগেজ, লিভ মর্গান, তারপরে ইউ স্কাই, বিয়াঙ্কা ব্লেয়ার, নিয়মি সবাই একদম রোপেতে ঝুলছে। আর এখানে নায়া জ্যাক্স এসে ধাক্কা মারে আর সবাই একসাথে পড়ে যায়। তো নায়া জ্যাক্স এখানে বলতে পারো একটা বড়সড় রেকর্ড বানিয়ে নিয়েছে। এখানে নায়া জ্যাক্স একসাথে অনেক ওমেন্সকে এলিমিনেট করে দিয়েছে। আর এটা তো আমি জোর দিয়ে বলতে পারি যে এই ওমেন্স রয়্যাল রাম্বলে সব থেকে বেশি এলিমিনেশন তো নায়া জ্যাক্স একাই করে দিয়েছে। আর তারপর আমরা দেখতে পাই যে রিংয়ের মধ্যে রক্সিন, নায়া জ্যাক্স আর শার্লেট ফ্লেয়ারই শুধুমাত্র বেঁচে থাকে। এবার রক্সিন আর নায়া জ্যাক্স নিজেদের মধ্যে লড়াই করতে থাকে আর তার সুযোগ উঠিয়ে শার্লেট ফ্লেয়ার প্রথমে তো নায়া জ্যাক্সকে বাইরে ফেলে দেয় আর তারপর রক্সিনকে একটা মুখে বিগ বুট লাগিয়ে দেয়, তারপর রক্সিনও এলিমিনেট হয়ে যায়। তো নায়া এখানে শার্লেট প্লেয়ার হয়ে গেছে রয়্যাল রাম্বল উইনার, যেমনটা আমরা ব্যাটিং ওয়ার্ডসে অনেক লম্বা সময় ধরে দেখে আসছি। এখানে শার্লেট প্লেয়ার এই রয়্যাল রাম্বলটা জিতে গেছে আর সে চলে যাচ্ছে রেসলম্যানিয়াতে। সম্ভবত আমরা টিফনি স্ট্র্যাটনের সাথে তার ম্যাচ দেখতে পেতে চলেছি। এরপরে আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাই, ডিআইওয়াই ভার্সেস মোটর সিটি মেশিন গান। এখানে ছিল 2 আউট অফ 3 ফলস ম্যাচ। তো এখানে কী হয় যে আমরা ম্যাচের শুরু হওয়ার 2 মিনিটের মধ্যেই দেখতে পাই যেখানে টমাস চ্যাম্প একটা হাই নি লাগিয়ে দেয় মোটর সিটি মেশিন গানের একজন মেম্বারকে, আর এখানে পিন ফল হয়ে যায়। এমনিতে তো মোটর সিটি মেশিন গানকে একটা ফিনিশার মারলে তারা কিক আউট করে দেয়, কিন্তু এখানে একটা সামান্য হাই নি কিক আউট করতে পারলো না। তবে ম্যাচে এরপর আরও ভয়ঙ্কর মুভ লাগানো হয়েছে, কিন্তু সেগুলোতে কিক আউট করে দিয়েছে। তো এখানে প্রথম পিন ফল তো নিয়ে নেয় ডিআইওয়াই। তারপরে মোটর সিটি মেশিন গান অনেক কষ্ট করে তাদের ফিনিশার লাগিয়ে দেয় ডিআইওয়াইকে আর তারাও একটা পিন ফল নিয়ে নেয়। তো এবারে দুজনেই একটা পিন ফল নিয়ে নিয়েছে। এবার লাস্টের পিন ফলটা যার হবে সেই ম্যাচটা জিতবে। এখানে ডিআইওয়াই যেহেতু হিল, তারা অনেক চিটিং করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যেখানে লাস্টের দিকে মোটর সিটি মেশিন গান জিততেই যাচ্ছিল, কিন্তু এখানে কালো হুডি পরা দুজন চলে আসে, একজন রেফারিকে ডিস্ট্র্যাক্ট করে আর একজন ক্রাচেস নিয়ে আসে, একটা সিঙ্গেল ক্রাচেস, আর সেটা নিয়ে মোটর সিটি মেশিন গানের একটা মেম্বারকে জোরে মেরে দেয়, যার লাভ উঠে এখানে ডিআইওয়াই তাদের চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেয়। আর আমরা দেখতে পাই যে এটা হচ্ছে স্ট্রিট প্রফিটস। তো স্ট্রিট প্রফিটসের রিটার্ন হয়েছে আর তারা হিল হয়ে রিটার্ন করেছে। তারা এখানে মোটর সিটি মেশিন গানকে তো অ্যাট্যাক করে, কিন্তু তারা হচ্ছে এখন বলতে পারো ট্যাগ টিম ডিভিশনের কেভেন ওভেন্স। তারা এখানে ডিআইওয়াইকেও বাদ দেয় না, ডিআইওয়াইকেও এখানে তারা অ্যাট্যাক করে। এটা তারা বলতে চাইছে যে তারা হিল, কিন্তু তারা এমন হিল তারা শুধুমাত্র নিজেদের জন্যই কাজ করবে, এমন না যে তারা হিল বলে বাকি হিলদের সাহায্য করবে। তো বলতে পারো এদের ক্যারেক্টারটা কেভিন ওভেন্স আর ড্রু ম্যাকিন্টায়ারের মতো, কিন্তু এরা হচ্ছে ট্যাগ টিম ডিভিশনে। এরপর আমরা ল্যাডার ম্যাচ দেখতে পাই, কেভিন ওভেন্স ভার্সেস কোডি রোডস। এখানে ম্যাচটা প্রথম থেকেই ব্যাঙ্গার ছিল। এখানে প্রথমে কেভিন ওভেন্স বেশ ডমিনেট করে। এখানে একটা ল্যাডার ছিল, সেই ল্যাডারের উপরে কোডি রোডসকে পাওয়ার স্ল্যাম মেরে দেয় আর ল্যাডারের যে সাইডের পাত্তি ছিল সেটা ভেঙে যায়। তো সেটা দিয়েও এখানে কেভিন ওভেন্স কোডি রোডসকে মারে। তারপর আমরা দেখতে পাই যে এরা লড়াই করতে করতে ক্রাউডের ভেতরেও চলে যায়, তারপর আবার রিংয়ের ভেতরে ফিরে আসে। আর এখানে একটা হর্ন সোয়াগলের সাইজের একটা ল্যাডার নিয়ে চলে আসে কেভিন ওভেন্স। তো সেটা নিয়ে কখনো কোডি রোডস কেভিন ওভেন্সকে মারে, কখনো কেভিন ওভেন্স কোডি রোডসকে মারে। তারপর আমরা একটা মোমেন্টে দেখতে পাই যে এখানে ল্যাডারের পাদানি ভেঙে কোডি রোডস কেভিন ওভেন্সকে সেটার বাড়ি মারে আর তারপরে কেভিন ওভেন্সকে ল্যাডারের উপরে একটা পাওয়ার স্ল্যামও মেরে দেয়। আর তারপরে তো আমরা একটা খুবই ভয়ঙ্কর স্পট দেখতে পাই। এখানে একটা ল্যাডার আছে, সেই ল্যাডারটাকে অন্য ল্যাডারের সাথে বাঁধিয়ে রাখা হয় আর অপর প্রান্তটা এখানে রিংয়ের যে রোপ রয়েছে তার উপরে থাকে, মানে একটা পুরো পোলের মতো বানিয়ে দিয়েছিল। আর সেখানে কেভিন ওভেন্স টপ রোপ থেকে কোডি রোডসকে একটা স্ল্যাম মারে, তো যার ফলে কোডি রোডস তো একেবারে প্রায় বলতে পারে অজ্ঞান হয়ে যায়। কোডি রোডস তো নড়াচড়া করে না আর কেভিন ওভেন্সেরও মাথায় চোট লাগে। তো সেখানে আমরা দেখতে পাই যে নিক ওয়াল্ডিস, জেসন জর্ডান আর কিছু অফিসিয়ালসও চলে আসে চেক করার জন্য যে তাদের কী অবস্থা। আর আমরা সেখানে শকিংলি স্যামি জেনকে দেখতে পাই। আমি তো ভাবছিলাম যে স্যামি জেনের কি হিল টার্ন হয়ে গেল, সে কি কেভিন ওভেন্সকে সাহায্য করবে, কিন্তু না, এরকম কিছু হয়নি। এখানে স্যামি জেন এসেছিল, খুবই ভালো মানুষ হয়, সে কেভিন ওভেন্সেরও চোট লেগেছে কিনা দেখতে এসেছিল আর সে কোডি রোডসকেও চেক করতে এসেছিল যে কোডি রোডসেরও চোট লেগেছে কিনা। আর এরপর তো দেখতে পাই যে ফাইনালি ম্যাচ কন্টিনিউ হয়। এখানে কোডি রোডসের প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, সে একেবারে এখানে তার পুরো অ্যাগ্রেশন দেখায়। আর এই অ্যাগ্রেশনটাই আমরা এতদিন ধরে দেখতে চেয়েছিলাম। কোডি রোডস আজকে প্রচণ্ড রেগে যায়। প্রথমে তো কেভিন ওভেন্সকে ক্রস রোডস লাগায়, তারপর রিংয়ের বাইরে নিয়ে গিয়ে অ্যানাউন্সার টেবিলে সে আছাড় মারে আর তারপরে রিং পোস্টেও খুব জোরে ধাক্কা মারে। আর আমরা দেখতে পাই যে কেভিন ওভেন্সের মাথা এখানে কিছুটা ফেটে গেছে। তো এখানে কোডি রোডস অ্যানাউন্সার টেবিলের উপরে কেভিন ওভেন্সকে উঠিয়ে খুব জোর পাঞ্চ মারে তার সেই কাটা জায়গাতে। আর তারপরে এখানে দেখতে পাই যে কেভিন ওভেন্স তাকে লো ব্লো মেরে দেয় আর তারপর তাকে প্যাকেজ পাইল ড্রাইভার মারতেই যাচ্ছিল, কিন্তু এখানে কোডি রোডস তাকে যে ল্যাডারটা ছিল তার উপরে একটা পাওয়ার স্ল্যাম মেরে দেয়, আর যার ফলে ল্যাডারটা ভেঙে পুরো দুটুকরো হয়ে যায় আর কেভিন ওভেন্স ওখানে মাথা গুঁজে পড়ে থাকে।
আর কোডি রোডস রিংয়ের ভেতরে গিয়ে দুটো চ্যাম্পিয়নশিপই সেখান থেকে নামিয়ে নেয়। আর এখানে আমরা দেখতে পাই যে কোডি রোডস তো পুরোপুরি ঠিক আছে, কিন্তু কেভিন ওমেন্স কিন্তু নড়াচড়াও করছে না, তার খুবই অবস্থা খারাপ, তার মাথা ফেটে অনেকটা রক্ত বেরিয়েছে। আর স্যামি জেন তাকে দেখছে যে তার বন্ধুর অবস্থা কি হয়েছে। যেখানে কেভিন ওমেন্সকে পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছে বলতে পারো কোডি রোডসকে প্রচণ্ড রাগিয়ে দিয়েছে কেভিন ওমেন্স, আর ফাইনালি সে তার অ্যাঙ্গার দেখিয়ে দিয়েছে। এইরকম অ্যাগ্রেসিভ নেচারটাই আমরা দেখতে চেয়েছিলাম কোডি রোডসের। এত দিন পর আমরা ফাইনালি সেই অ্যাগ্রেসিভনেসটা দেখতে পেলাম আমাদের চ্যাম্পিয়নের মধ্যে, যেটা একটা চ্যাম্পিয়নের মধ্যে থাকা উচিত। আর এরপর আসে মেন্স রয়্যাল রাম্বল ম্যাচ, আর এই ম্যাচটা বলতে পারো যে এন্ডিংটা প্রচণ্ড শকিং ছিল, মানে কেউ এক্সপেক্টই করেনি। আর এই ম্যাচে এমন একটা জিনিস ঘটেছে যেটা আমরা শেষ 10 বছরে তো একদমই দেখিনি। তো এই ম্যাচের শুরুতেই আমরা একটা শকিং জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যে রে মিস্টেরিও 1 নম্বর এন্ট্রি নেয়। রে মিস্টেরিও 1 নম্বর এন্ট্রি নিতে পারে এটা তো আমরা কেউই আশা করিনি। রে মিস্টেরিও এখানে 1 নম্বর এন্ট্রি নেয়, আর তারপরে আমরা 2 নম্বরে সারপ্রাইজিংলি পেন্টাকে দেখতে পেয়ে যাই। তো পেন্টা আর রে মিস্টেরিও দুজনে ম্যাচ শুরু করছে, এটা একটা অনেক বড় ব্যাপার। আর এত তাড়াতাড়ি পেন্টা আর রে মিস্টেরিওর ফেস আপ দেখতে হবে এটা তো ভাবেইনি। এরপর আমরা একে একে 3 নম্বরে চ্যাট গেবল মানে গরিবের কাট অ্যাঙ্গেল, তারপর আমরা ওটিস, কার্মেলো হেস, স্যান্টোস এসকোবার, অ্যান্ড্রাডি এদের মতো সুপারস্টারদের দেখতে পাই। আর আমি আমার লিস্টে তো রেখেছিলাম শুধুমাত্র কমজোর সুপারস্টার বলতে ক্যারিয়ান ক্রস, লুড্রি কাইজার আর কার্মেলো হেসকে। আমি তো রেখেছিলাম মাত্র 3 জনকে, কিন্তু ডাব্লিউডব্লিউই যেভাবে এখানে প্রায় বলতে গেলে 8-9 খানা ছুটকো ছাটকা সুপারস্টারদের রেখেছিল, তো সেটা দেখে তো আমি বুঝেই গেছিলাম যে ডাব্লিউডব্লিউই সারপ্রাইজ রিয়ানের নামে খুব বাজেভাবে হাঁক দিয়ে চলেছে আর হেগেও দিয়েছে। এরপর ফাইনালি আমরা 8 নম্বরে একটা ভালো মোমেন্ট দেখতে পাই, যেখানে আকিরা টোজাওয়া তো প্রথমে এন্ট্রি নেওয়ার কথা ছিল, যেটা দেখে আমরা তো খুবই মানে বলতে পারো ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। কিন্তু তখন কী হয় যে ব্রন ব্রেকারের এন্ট্রি হয়ে যায়, ব্রন ব্রেকার কার্মেলোসকে এলিমিনেট করে দেবে। কার্মেলোস তো হতাশ হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, আর সে আকিরা টোজাওয়ার উপরে অ্যাটাক করে দেয়, যার ফলে আকিরা টোজাওয়ার ম্যাচ কন্টিনিউ করতে পারে না। অ্যাডাম পিয়ার্স আর কিছু অফিসিয়ালস এসে তাকে ভেতরে ব্যাকস্টেজেতে তুলে নিয়ে যায়। আর আমরা দেখতে পাই যে ট্রিপল এইচ বলে যে আকিরা টোজাওয়া ম্যাচেতে এন্ট্রি নিতে পারবে না, তাই তাকে রিপ্লেস করে দেওয়া হবে। আর তাকে রিপ্লেস করবে কে? এখানে স্পিড তাকে রিপ্লেস করবে। এখানে দেখতে পাই যে ট্রিপল এইচ স্পিডকে বলে যে তুমি গিয়ে আগে ম্যাচের মধ্যে এন্ট্রি নাও, আকিরা টোজাওয়ার জায়গায় তুমি ম্যাচে এন্ট্রি নেবে। তো স্পিড তো প্রথমে বলে যে আমি এর জন্য রেডি নই, কিন্তু তারপরে স্পিড চলে যায়। তো এবারে এটা খুবই একটা ফানি মোমেন্ট হয়। স্পিড রিংয়ের মধ্যে এসে তো দেখতে পেলাম যে ব্রন ব্রেকার ওটিসকে এলিমিনেট করার চেষ্টা করছিল, তো স্পিড এসে তাকে সাহায্য করে আর ওটিসকে এলিমিনেট করে দেয়। আর তারপরে এমনটা দেখাচ্ছিল যে স্পিড আর ব্রন ব্রেকার বন্ধু হয়ে গেছে, একসাথে মিলে কাজ করবে, কিন্তু ব্রন ব্রেকার রিংয়ের মধ্যে খুবই জোরদারভাবে দৌড়ায় আর স্পিডকে একটা খুবই বড় সড়ো আর ভয়ঙ্কর স্পিয়ার লাগিয়ে দেয়। এটা এমন নয় যে নরম সরম স্পিয়ার ছিল, এটা খুবই জোরদার স্পিয়ার ছিল, যেটা দেখে খুবই ভালো লাগছে যে স্পিড মার খাচ্ছে, তাও স্পিডকে চাগিয়ে বাইরে ফেলে দেয়। আর এখানে ওটিস তাকে ধরে নেয়, ওটিস তাকে ধরে সুপ্লেক্স মেরে দেয় অ্যানাউন্সার টেবিলের উপরে। আর এখানে দেখতে পাই যে আইসো স্পিড অ্যানাউন্সার টেবিলের উপর সুপ্লেক্সকে সোজা প্যাট ম্যাকাফির পায়ের গোড়ায় গিয়ে পড়ে, আর তারপর তাকে ধরে ধরে ব্যাকস্টেজেতে নিয়ে যাওয়া হয়। আর এর মানে হচ্ছে যে আইসো স্পিড যা দেখতে পেলাম, যা মার খেয়েছে, 1 সপ্তাহ এখন বিছনা থেকে উঠতে পারবে না। তো রেসলমেনিয়াতে তো আর কেউ খেলো, আর এখন আমরা তাকে স্পিয়ার আর একটা সুপ্লেক্সও খেতে দেখতে পেয়ে গেলাম। তো স্পিডকে মার খেতে দেখে বেশ মজাই লাগছে। তারপর আমরা 12 নম্বরে জেকব ফাটুর এন্ট্রি দেখতে পাই। জেকব ফাটুর থেকে যেমনটা আশা করেছিলাম তেমনই পারফরমেন্স সে এখানে দিয়েছে। এখানে সে রিংয়ের মধ্যে আসার পরেই একেবারে এখানে ডিস্ট্রয় করা শুরু করে দেয় সবাইকে। এখানে প্রথমেই আমরা দেখতে পাই যে পেন্টা আর রে মিস্টেরিও দুজনকে একসাথে কাঁধের ওপর তোলে সে সামন ড্রপ লাগিয়ে দেয়, আর তাছাড়া বাকিদের তো ডমিনেট সে করেইছে। আর আমরা এই ম্যাচে লুড্রি কাইজারকেও দেখতে পাই। 13 নম্বরে লুড্রি কাইজার এখানে আসে, কিন্তু সে স্যান্টিনো ম্যারেলার মতো একটা রেকর্ড বানিয়ে দেয়। সে রিংয়ের ভেতরে প্রথমে তো ঢুকতে চাইছিল না, কিন্তু যখন ঢুকলো তখন সঙ্গে সঙ্গে তাকে এলিমিনেট করে দেওয়া হলো। আর সে একদমই মানতে পারছে না যে তাকে এলিমিনেট করা হয়েছে, সে তো একেবারে চিংড়ি মাছের মতো ছটফট করছিল। আর এরপর ফাইনালি আমরা 15 নম্বরে টিএনএ থেকে টিএনএর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জো হেনরিকে দেখতে পাই। এটা তো আমরা অনেকেই আশা করেছিলাম যে জো হেনরি আসবে, আমি তো বলে দিয়েছিলাম যে কনফার্ম আমরা দেখতেই পাবো জো হেনরিকে, আর জো হেনরি ফাইনালি চলেও এসছে। আর ক্রাউডের রিয়াকশনও দেখার মতো ছিল, ক্রাউড তার গান গাইছিল। আর মানতে হবে যে জো হেনরি ফ্যান্সদের মধ্যে কিন্তু বেশ ফেমাস। আর তারপরে আমরা ওটিসি রোমান জেন্সকে দেখতে পাই। রোমান জেন্সকে এত আগে দেখতে পাবো আমি তো আশা করিনি, আমি ভেবেছিলাম 20 নম্বরের পরে আসবে, কিন্তু সে 16 নম্বরেই চলে আসে। রোমান জেন্সের রিংয়ে এন্ট্রি হয়, বেশ একদম লম্বা চওড়া সে এন্ট্রান্স করে, কিন্তু টাইম লিমিট থাকার ফলে একটু তাড়াতাড়ি কমপ্লিট করতে হয়। রিংয়ের মধ্যে আসতেই রোমান জেন্স এখানে 4 জনকে এলিমিনেট করে দেয়। সিমাসকে এলিমিনেট করে দেওয়ার ব্রন ব্রেকারের সাথে তার একটা ফেস আপ দেখতে পাই। ব্রন ব্রেকার এখানে রোমানকে স্পিয়ারও লাগিয়ে দেয়, কিন্তু শেষমেশ ব্রন ব্রেকারকে রোমান জেন্স এলিমিনেট করেই দেয়।
তারপর রোমানের সাথে জেকব ফাটুর ফেস আপ হয়। এখানে জেকব ফাটুর সাথে তার লড়াই বেশ ভালো চলছিল, কিন্তু তখনই আমরা দেখতে পেয়ে যাই যে এখানে ড্রু ম্যাকিন্টার 17 নম্বরে এন্ট্রি নেয়। এখানে ড্রু ম্যাকিন্টারের থিম সং প্লে হতেই রোমান রেন্স একেবারে চমকে ওঠে, কারণ ড্রু ম্যাকিন্টারের মেন টার্গেট তো রোমান রেন্সই হতে চলেছে। আর ড্রু ম্যাকিন্টার যেভাবে তেড়ে মেরে আসছিল রোমানের দিকে, বোঝা যাচ্ছে যে ড্রু ম্যাকিন্টার এখানে শুধুমাত্র রোমানের জন্যই এসছে। আর তারপর আমরা এটা দেখতে পাই যে ড্রু ম্যাকিন্টার আর জেকব ফাটু একসাথে হয়ে রোমান রেন্সের ব্যান্ড বাজাচ্ছে। আর তারপর আমরা শেষমেশ 20 নম্বরে মেন ইভেন্ট জেউসোরও এন্ট্রি দেখতে পাই। আর তারপর জেউসো এসে এখানে রোমানকে সাহায্য করে। আর জিমি উসো এর আগে ম্যাচে এন্ট্রি নিয়েছিল, কিন্তু সে খুব তাড়াতাড়ি এলিমিনেটও হয়ে যায়, তার সেরকম কোনো কাজ তো দেখতে পেলাম না। জেউসো এসে এখানে জেকব ফাটুর উপরে অ্যাটাক করে, ড্রু ম্যাকিন্টারের উপরে অ্যাটাক করে। আর অবশেষে ফাইনালি আমরা ওমেন্স রয়্যাল রাম্বলের মতো আমরা মেন্স রয়্যাল রাম্বলে তো 21 নম্বরেতেই একটা সারপ্রাইজ রিটার্ন দেখতে পাই, যেটা হচ্ছে ফিনোমিনাল ওয়ান এজে স্টাইলসের রিটার্ন। আর এখানে ভালো কথা হচ্ছে যে এজে স্টাইলসের সেই পুরনো ফিনোমিনাল যে থিম সংটা ছিল সেটা দিয়েই রিটার্ন করানো হয়েছে। নতুন যে থিম সংটা ছিল সেটা তো একদম বিচ্ছিরি ছিল, একেবারে পুরনো এজে স্টাইলসকে এখানে রিটার্ন করানো হয়েছে, সব কিছু একদম আগের মতো। এখানে এজে স্টাইলসের সাথে জেকব ফাটুর একটা বেশ প্রথমে একটা লড়াই দেখতে পাই। তারপর তো যেরকম আমরা জানি যে এ মার খেয়ে ওদিকে পড়ে থাকে, ও মার খেয়ে ওদিকে পড়ে থাকে, তো সেরকমই এরকম চলতে থাকে। আর তারপরে আমরা 22 নম্বরে ব্রন স্ট্রোমানকে দেখতে পাই। ব্রন স্ট্রোমান এখানে এসেই তার বদলা কমপ্লিট করে নেয়। এখানে ব্রন স্ট্রোমান এসেই জেকব ফাটুর উপর অ্যাটাক করে আর তাকে রিং থেকে বাইরেও ফেলে দেয়। আর জেকব ফাটু এটা সহ্য করতে না পারে বাইরে বেরিয়ে তিলিং বিলিং করে লাফায়। আর অ্যানাউন্সার টেবিল তো একেবারে এদিক ওদিক ছাড়কার করে দেয়। কিন্তু এখানে ভেবেছিলাম যে এখানে জেকব ফাটু এলিমিনেট হওয়ার পরেও ব্রন স্ট্রোমানের উপর অ্যাটাক কন্টিনিউ করবে, কিন্তু দেখলাম কিছু করলো না, খালি একটু এদিক ওদিক চেয়ার টেবিল ছুঁড়ে ফেলে সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। আর তারপর ফাইনালি আমরা 23 নম্বরে জন সিনার এন্ট্রান্স দেখতে পাই। জন সিনা এখানে 23 নম্বরে এন্ট্রি নেয়, আর এন্ট্রি নেওয়ার সাথে সাথে সে ব্রন স্ট্রোমানকে এলিমিনেট করে দেয়। আর তারপরে আমরা রোমানের সাথে তার ফেস আপ দেখতে পাই। এখানে রোমানের সাথে তার লড়াই বাদ দিয়ে যাচ্ছিল, কিন্তু এখানে আমরা 24 নম্বর এন্ট্রি দেখতে পাই বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কে, যার রয়্যাল রাম্বল জেতার চান্স সব থেকে বেশি ছিল। এবার সিএম পাঙ্ক একদিকে, জন সিনা একদিকে, আর রোমান রেন্স একদিকে দাঁড়িয়ে রয়েছে। তিনজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে। লড়াই কখন শুরু করবে তো তারাই জানে। লড়াই শুরু করার আগেই আমরা সেখানে সেথ রলিন্সের থিম সং প্লে হতে দেখতে পাই। তো এখানে সেথ রলিন্সও চলে আসে। সেথ রলিন্স তো এসেই সবার প্রথমে এখানে সিএম পাঙ্কের উপর অ্যাটাক করে দেয়। আর আমরা দেখতে পাই যে রোমান রেন্স আর জন সিনা নিজেদের মধ্যেই মারামারি করতে ব্যস্ত। আর তারপর আমরা 28 নম্বরে ফাইনালি এখানে আমাদের সকলের প্রিয় ডমডম ভাইকে দেখতে পাই, কিন্তু এখানে আমাদের ডমডম ভাই কিছুই করতে পারে না। এখানে তারপরে এখানে ডেমন প্রিস্ট এন্ট্রি নেয়। ডেমন প্রিস্ট এসেই প্রথমে তো ডমডম ভাইকে সাউথ অফ হেভেন লাগায়, আর তারপর রিং থেকে বাইরেও ফেলে দেয়। এছাড়া আমরা মাঝখানে স্যামি জেনকেও দেখতে পাই। আর তারপরে 29 নম্বরে আমরা LA নাইটকেও দেখতে পাই। আর ফাইনালি 30 নম্বরে আসে লোগান পল। তো এই ম্যাচে আমরা সেরকম কোনো সারপ্রাইজ রিটার্ন দেখতে পেলাম না, শুধুমাত্র এজে স্টাইলসের রিটার্ন দেখতে পেয়েছি। তবে আমি আশা করেছিলাম অন্তত র্যান্ডি অর্টনের রিটার্নটা করাবে, কিন্তু র্যান্ডি অর্টনকে তো আমরা দেখতেও পেলাম না। তাছাড়া ওমেন্স রয়্যাল রাম্বলে আমি ভাবছিলাম যে 30 জনের এন্ট্রি যখন হয়ে যায় তখন আমি বলছিলাম যে জেড কার্গিল কোথায় গেল আর বেকি লিঞ্চ বা কোথায় গেল। তো এই দুজনকে তো আমরা দেখতে পেলাম না, এই দুজনের তো রিটার্ন হওয়ার চান্স খুবই বেশি ছিল, আর তাদেরকে তো আসতেই হতো। আর এখানে আমরা মেন্স রয়্যাল রাম্বলে অমাস তো বলেছিল যে সে ডাব্লিউডব্লিউতে রিটার্ন করছে না, তো আমরা অমাসকে দেখতে পেলাম। আর যাকে দেখতে পাওয়ার চান্স 100% ছিল মানে র্যান্ডি অর্টন, তাকে তো দেখতেই পেলাম না। তো আমি তো রিটার্ন নিয়ে এখানে খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। এখানে অন্তত র্যান্ডি অর্টনকে তো দেখতে পাওয়া উচিতই ছিল। রয়্যাল রাম্বল ম্যাচে কোফি কিংস্টন ছিল না, কিন্তু কোফি কিংস্টনের জায়গাটা এখানে লোগান পল নিয়ে নিচ্ছে। লোগান পলকে এখানে দেখতে পাই যে সে একেবারে এখানে রিংয়ের যে এপ্রিয়ন আছে সেখান থেকে লাফ মেরে সোজা কমেন্ট্রি বক্সের ওপরে গিয়ে পড়ে, আর সেখান থেকে স্টিল স্টেপসের ওপরে লাফিয়ে চলে যায়, তারপর এজে স্টাইলসকে এলিমিনেটও করে দেয়। তো কোফি কিংস্টনের জায়গাটা এখন লোগান পল নিয়েছে। তারপর আমরা এখানে রোমান রেন্স আর এখানে সেথ রলিন্সের মধ্যে একটা ফেস অফ দেখতে পাই। এখানে তো দেখতে পাই যে সেথ রলিন্স রোমানের উপর প্রচণ্ড রেগে রয়েছে, একদম পারলে ছিঁড়ে খায়। আর আমরা তাদের মধ্যে অল্প সময়ের জন্য হলেও একটা ছোটোখাটো ফাইট দেখতে পাই। এবারে আসে ম্যাচের একটা খুবই শকিং মোমেন্ট। এখানে সেথ রলিন্স আর রোমান রেন্স লড়াই করতে করতে একেবারে টপ রোপের কাছে চলে যায়। সিএম পাঙ্ক তাদের দুজনকেই এলিমিনেট করে দেয়। আর তারপরে ভাবছিলাম যে সিএম পাঙ্ক, লোগান পল, জেউসো আর জন সিনা রয়েছে, এবার তো সিএম পাঙ্কেরই জেতার কথা, কিন্তু শকিংলি এখানে লোগান পল এসে সিএম পাঙ্ককে এলিমিনেট করে দেয় ম্যাচ থেকে। তো সিএম পাঙ্কের জেতার চান্স সব থেকে বেশি, আর সেই এলিমিনেট হয়ে গেছে। আর যেখানে লোগান পল আর জেউসো তো দূর দূরান্ত পর্যন্ত ছিল না, লোগান পল তো তাও 5 নম্বরে ছিল, কিন্তু জেউসো তো ধারে কাছেও ছিল না। কিন্তু জেউসো আর লোগান পল নাকি সিএম পাঙ্কে এলিমিনেট হওয়ার পরেও রিংয়ের মধ্যে রয়েছে, এটাই খুবই একটা শকিং জিনিস ছিল। আর এবার তো আরও বড় একটা জিনিস দেখতে পেলাম, এখানে সেথ রলিন্স প্রচণ্ড রেগে রয়েছে। সেথ রলিন্স এখানে রোমান রেন্সকে 2 পা দিয়ে কার্ভ স্টাম্প লাগিয়ে দেয়। সেথ রলিন্স রোমানকে একেবারে মেরে ফেলবে এমন অবস্থা। এখানে সিএম পাঙ্কের সাথেও সেথ রলিন্সের মারামারি বাঁধে। সিএম পাঙ্কে তো সুপার কিক মেরে সাইডে লাগিয়ে দেয়। আর তারপরে এখানে সেথ রলিন্স পল হেমানের কাছে যায়, পল হেমানের উপর অ্যাটাক করবে মনে হচ্ছিল, কিন্তু পল হেমানকে এখানে মিডিল ফিঙ্গার দেখিয়ে রোমান রেন্সকে স্টিল স্টেপসের উপরে আরেকটা কার্ভ স্টাম্প লাগিয়ে দেয়।
তো যেভাবে ব্রুটালি রোমানের উপর অ্যাটাক করেছে সেথ রলিন্স, আমার মনে হয় এখানে রোমান তার রেসলমেনিয়া অপোনেন্ট পেয়ে গেছে। আমরা রেসলমেনিয়াতে রোমান ভার্সেস রক, রোমান ভার্সেস কোডি এসব কিচ্ছু না, বরং আমরা দেখতে পেতে চলেছি সেথ রলিন্স ভার্সেস রোমান রেন্স, সেটাই এখান থেকে কনফার্ম হয়ে যাচ্ছে। তারপরে দেখতে পেলাম যে সেথ রলিন্স একেবারে রেগে মেগে সব কিছু ছেড়ে র্যাম্পের দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর তারপর দেখলাম যে সিএম পাঙ্কও মনে হয় রোমান রেন্সের উপর অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু পল এমান এখানে সিএম পাঙ্ককে আটকে দেয়। তারপর সিএম পাঙ্ক কী করে যে সে আর র্যাম্প দিয়ে যায় না, সে ব্যাক স্টেজে যায় ক্রাউডের ভেতর দিয়ে। যেখানে রোমান রেন্সের জন্য অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। সেথ রলিন্স রোমান রেন্সের পেছনে যেভাবে পড়েছে, মনে হচ্ছে রেসলমেনিয়াতে আমরা ফাইনালি একটা বড় সড়ো ম্যাচ দেখতে পেতে চলেছি। আমরা যেমন রোমান ভার্সেস রকের জন্য রেসলমেনিয়াতে অপেক্ষা করছি, তেমনি আমরা সেথ রলিন্স ভার্সেস রোমান রেন্সের ম্যাচটাও কিন্তু রেসলমেনিয়াতে দেখতে চাই। তো আমরা ওইটা দেখতে পাচ্ছি না যখন এইটা একটা বড় ম্যাচ, এটা আমরা ডেফিনেটলি এবছর দেখতে পাবো, এর চান্স কিন্তু অনেক বেশি রয়েছে। আর আমার মনে হয় না যদি এই ম্যাচটা রেসলমেনিয়াতে হয় তাহলে ফ্যান্সরা খুব একটা আপত্তি করবে, কারণ এটা একটা অনেক বড় ড্রিম ম্যাচ আর অনেকে তো এটা রেসলমেনিয়াতেও দেখতে চায়। আমি তো পার্সোনালি এটা রেসলমেনিয়াতেই দেখতে চাই, কারণ এটা অনেক বড় একটা ম্যাচ। আর হ্যাঁ, এই ম্যাচে আরেকটা বড় জিনিস আমরা দেখতে পেলাম না, সেটা হচ্ছে আমাদের ট্রাইবাল চিফ সোলো সিকোয়া রিটার্ন। সোলো সিকোয়া রিটার্ন তো এখানে হওয়ারই কথা ছিল, সোলো সিকোয়া আসবে, রোমানের সাথে তার আবার একটা ফেস আপ হবে, কিন্তু সোলো তো নামগন্ধ পাওয়া গেল না ম্যাচে। তারপর আমরা দেখতে পাই যে জন সিনা এখানে লোগান পলকে এলিমিনেট করে দেয়। ফাইনালি আমরা দেখতে পেলাম যেখানে জে উসো আর জন সিনা বেঁচে রয়েছে। আমরা তো ভাবছি যে জে উসো কী বা জিতবে, জন সিনাই ফাইনালি জিততে চলেছে। সবাই এটাই বিলিভ করেছিল জে উসো তো জিতবে না, এটা আমরা 100% কনফার্ম জানতাম, কিন্তু শেষ পর্যন্ত খুবই শকিং একটা জিনিস দেখতে পাই, এখানে জে উসো জন সিনাকে এলিমিনেট করে দেয়। জে উসো হয়ে গেছে রয়্যাল রাম্বলের উইনার। আর এই প্রথমবার পুরো এই ডেকেডের যেখানে ব্যাটিং ওয়ার্স পুরোপুরি ফেল হয়ে গেছে, আমার প্রেডিকশনে তো মামাসি এক হয়ে গেছে, কিছু বলার নেই। আর এখানে এই শেষ 10 বছরে যে ব্যাটিং ওয়ার্সে 1 নম্বরে ছিল সেই রয়্যাল রাম্বল জিতেছে, কিন্তু এই প্রথমবার জে উসো তো টপ 5-এও ছিল না, সে একেবারে তলার দিকে ছিল 10 নম্বরের কাছাকাছি, কিন্তু জে উসো হয়ে গেছে উইনার। তো এই ম্যাচে আমরা কোনো রকম বেশি বড় সড়ো সারপ্রাইজ পাইনি, শুধুমাত্র এজে স্টাইলসেরই সারপ্রাইজ রিটার্ন দেখতে পেয়েছি, এছাড়া তেমন কোনো বড় রিটার্ন দেখতে পাইনি। কিন্তু তার সত্ত্বেও এই ম্যাচটা একদম ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে। এটা ডেফিনেটলি আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট রয়্যাল রাম্বল। মানে কেউ তো প্রেডিক্ট করেনি যে জে উসো জিতবে। মানে আমার তো মনে হয় যতজন রয়েছে সবাই এটা ভেবেছে যে এখানে জন সিনা জিতবে, সিএম পাঙ্ক জিতবে, রোমান রেন্স জিতবে, সেথ রলিন্স জিতবে, কিন্তু জে উসো জিততে পারে এটা তো কেউই ভাবতেই পারেনি। আর শুধুমাত্র জে উসো জিতেছে, এর ফলে রয়্যাল রাম্বল ম্যাচটা একদম স্মরণীয় হয়ে গেছে, আর এটা একটা গ্রেটেস্ট রয়্যাল রাম্বল হয়ে গেছে। আর বলতে পারো যে এটা রয়্যাল রাম্বলের ইতিহাসের সব থেকে শকিং রয়্যাল রাম্বল। ম্যাচ শেষ হওয়ার পর এখানে দেখতে পাচ্ছি জে উসোর সাথে জন সিনা গলা মেলায়, জে উসোর হাতটা রেস করে, আর যেখানে জে উসোকে সম্মান জানায়। আর জে উসোকে দেখতে পেলাম যে এখানে টপ রোপের উপরে উঠে রেসলমেনিয়ার সাইনের দিকে আঙুল দেখা। আর এবারে রেসলমেনিয়াতে জে উসো মেন ইভেন্ট করতে চলেছে, সে হয় গান্থার বা কোডি রোডসের সাথে ম্যাচ লড়বে, আর সে ফাইনালি হয়তো ওয়ার্ল্ড টাইটেলও জিতবে, এটার চান্স অনেক বেশি রয়েছে। তো আমি তো জে উসোর জন্য খুবই খুশি, জে উসোকে একটা বড় জায়গায় দেখতে চেয়েছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি দেখতে পাবো সেটা ভাবিনি। আমি তো জন সিনা জেতেনি, সিএম পাঙ্ক জেতেনি, তাতে কি হয়েছে, আমি জে উসোর জন্য সত্যি খুবই খুশি। এটা খুবই একটা ভালো ডিসিশন ছিল জে উসোকে রয়্যাল রাম্বল জেতানোটা। আর রয়্যাল রাম্বল ম্যাচ শেষ হওয়ার পরেও আমি 15 মিনিট 20 মিনিট তো বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা আমি কী দেখলাম, মানে কি হলো এটা আমার চোখের সামনে। জে উসো জিততে পারে, এটা সত্যিকারের একটা মানে বলতে পারো আমার এই রয়্যাল রাম্বল নিয়ে যত বেশি কমপ্লেন ছিল সমস্ত কমপ্লেন এখান থেকে মুছে যায়। আমি রিটার্ন দেখতে পাইনি, সোলো সিকোয়াকে দেখতে পাইনি, র্যান্ডি অর্টনকে দেখতে পাইনি, অমাসকে দেখতে পাইনি, বেকি লিঞ্চ, জেড কার্গিল এদেরকে দেখতে পাইনি। তাতে কি হয়েছে, এখানে আমরা একটা অনেক বড় শকিং জিনিস দেখতে পেলাম। তো ঠিক আছে, যাদের রিটার্ন হয়েছে তারা নয় অন্য কোনো শোতে রিটার্ন করে নেবে, কিন্তু এইটা সত্যিকারের আমার একদম স্মরণীয় হয়ে থাকবে এই রয়্যাল রাম্বলটা। তো এই ছিল আজকের রয়্যাল রাম্বল, আর এই ছিল আজকের আমার রিভিউ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমাদের মধ্যে কার কার বিশ্বাস ছিল যে জে উসো রয়্যাল রাম্বল জিততে পারে। আমি তো জানি যে তোমরা কেউই আশা করোনি আমার মতো যে জে উসো কখনো রয়্যাল রাম্বল জিততে পারে। রয়্যাল রাম্বল জিতবে অবশ্যই, কিন্তু এই বছর জিতবে এটা আমরা কেউই আশা করিনি। তো খুবই দারুণ জিনিস দেখতে পেলাম। তো চলো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডব্লিউইর একটা নিউজ ভিডিওতে।